নমস্কার, আমার নানা রঙের দিনগুলি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি যারা যারা আমার ব্লগটি দেখছেন তারা সকলেই সুস্থ ও খুব ভালো আছেন। আজকে আমরা সকাল সকাল ঘুম থেকে উঠে গুছিয়ে বেরিয়ে পড়েছি দামান যাব বলে। অত সকালে অটো সহজে পাওয়া যায় না, তাই আমরা স্কুটি নিয়ে চলে এসেছি স্টেশনে। ট্রেনে আসার অনেকটা আগে আমরা স্টেশনে পৌঁছে গেছি। ট্রেনে বসে টুকটাক মুখ চালানোর জন্য এই একটু চিপস, বিস্কুট, কেক কিনে নিচ্ছি। আমরা গুজরাটের অনেক জায়গায় ঘুরেছি, কিন্তু দামান যাওয়া হয়নি এর আগে। তাই ভাবলাম বরোদা ছেড়ে চলে যাওয়ার আগে একবার দামানটা ঘুরে আসি। বরোদা থেকে দামান খুব বেশি দূরে না, তাই ভাবলাম একদিনের একটা শর্ট ট্রিপ করেই ফেলি। অনেকবার ভেবেছি জানেন যে দামানটা ঘুরে আসি, তা যাই করে আর যাওয়া হতো না। এবার চলেই গেলাম। আমাদের ট্রেন এসে গেছে, দেখুন ডবল ডেকার ট্রেন। এর আগেও ডবল ডেকার ট্রেনে ওঠার অভিজ্ঞতা আমার হয়েছে। আমরা যখন মুম্বাই ঘুরতে গেছিলাম তখনই ডবল ডেকার ট্রেনে করে গেছিলাম। আজকে দ্বিতীয়বার দামান যাচ্ছি ডবল ডেকার ট্রেনে চড়ে। ডবল ডেকার ট্রেনে স্লিপার কোচ নেই, পুরোটাই চেয়ার কার। বরোদা থেকে দামানে যদি আমরা 4 চাকা গাড়িতে যেতাম তাহলে বরোদা থেকে দামান পৌঁছাতে এই প্রায় 5.5 থেকে 6 ঘন্টা মতন সময় লেগে যেত। কিন্তু যেহেতু আমরা ট্রেনে যাচ্ছি সেই সময়টা অনেকটাই কম লাগছে। এই ধরুন 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। ট্রেনে যেহেতু অনেকটা কম সময় লাগবে তাই ঠিক করলাম ট্রেনেই যাব, আবার রাতেও ফিরে আসতে পারবো। একদিনের জন্য বেরিয়ে পড়লাম দামান ঘুরতে। অরিত্রর এখন পরীক্ষাও শেষ হয়ে গেছে। নতুন জায়গায় গিয়ে নতুন স্কুলে ভর্তি হয়ে তারপরে তো স্কুলে যাওয়া। এই মুহূর্তে পড়াশোনাও নেই, তাই টুক করে বেরিয়ে পড়লাম। জানেন তো, আমি আগে জানতাম না যে ডবল ডেকার ট্রেন হয়। আমার এক বন্ধু তখনও জয়পুরে থাকতো, ওই আমাকে বলে ডবল ডেকার ট্রেনের কথা। তারপর যখন বরোদাতে আসি আর এই ডবল ডেকার ট্রেন দেখি, তখন তো শুধু ভাবতাম এই ডবল ডেকার ট্রেনে কবে উঠবো। ট্রেনের ভিতরটা এই যে এইরকম দেখতে হয়। সাধারণত আমরা ট্রেনে উঠে যেখানে বসার সিট পাই সেখানে বসার সিট আছে, আবার সিঁড়ি দিয়ে উপরে উঠে গেলে উপরের সিট, সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে নিচে বসার সিট আছে। দারুণ লাগে ভিতরটা জানেন, বেশ অন্যরকম। আমাদের সিটটা না ওপরে হয়েছে না নিচে হয়েছে, তাই অরিত্রর বাবা যাচ্ছে উপরে, যদি কোনো সিট পাওয়া যায় ওখানে বসার জন্য, তাহলে ডবল ডেকার ট্রেনের মজাটা নেওয়া যাবে। অরিত্রর বাবা না উপরে কোনো ফাঁকা সিট পেয়েছে না নিচে কোনো ফাঁকা সিট পেয়েছে। অগত্যা যেখানে বসেছিলাম সেখানেই বসে থাকতে হলো। আমি সকালে ব্রেকফাস্ট করার জন্য ম্যাগি করে নিয়ে এসেছি। এখনও বেশ গরম আছে, গরম থাকতে থাকতে খেয়ে নিই, তা না হলে ম্যাগিটা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না। অরিত্রর বাবাকে বলেছি ম্যাগিটা প্লেটে তুলে দিতে। দেখুন ম্যাগিটা প্লেটে তুলতে গিয়ে কিভাবে ছড়িয়ে ফেলছে। ম্যাগিটা এখনও বেশ গরম আছে, খেতে ভালোই লাগছে। আমরা এখন নর্মদা নদীর উপর দিয়ে যাচ্ছি। ট্রেনটা এখন একটা ব্রিজের উপর দিয়ে চলছে, আর আমার মনে হচ্ছে কি আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। ব্রিজটা দেখেই আমার বাড়ির কথা, মা, দাদা, বৌদি সব আপনজনদের কথা মনে পড়ে যাচ্ছে। প্রায় 2 বছর হয়ে যাচ্ছে আমি বাড়ি যেতে পারিনি, আমার আপনজনদের সাথে দেখা করতে পারিনি। আমার মা শুধু ভাবে কবে আমরা যাব আর আমাদেরকে দেখতে পাবে। রোজই ফোনে কথা হয়, কিন্তু সামনাসামনি যে কতদিন দেখতে পারিনি, ছুতে পারিনি। আমরা পৌঁছে গেছি। দামানে যাওয়ার জন্য ভাপিতে নামতে হয়, তারপর স্টেশনের বাইরে থেকে গাড়ি নিয়ে যাব দামানে। দামানের রাস্তাঘাট কিন্তু বেশ ভালো। দামান শহরটিকে মিনি গোয়াও বলা হয় জানেন। দেখুন গোয়ার মতন রাস্তার 2 ধারে অনেক নারকেল গাছ। দামানেও অনেকগুলি বিচ আছে, সবকটি বিচই আমরা ঘুরে ঘুরে দেখব। প্রথমেই এসেছি বার্ড স্যাংচুয়ারিতে। কি বিশাল জায়গা নিয়ে তৈরি দেখুন, নানান ধরনের পাখি আছে এখানে জানেন। এর আগে আমি কখনো বার্ড স্যাংচুয়ারিতে যাইনি, এই প্রথমবার এলাম। কি বড় বড় রাজহাঁসগুলি দেখছেন, তার উপর আবার কালো রঙের। আমি এর আগে কখনো কালো রঙের রাজহাঁস দেখিনি, যতবারই দেখেছি সাদা রঙের রাজহাঁস দেখেছি। কি অপূর্ব সুন্দর পাখিগুলি দেখুন। অরিত্রর বাবার হাতে কি সুন্দর একটা পাখি এসে বসেছে।
এখানে অনেক মানুষই ঘুরে বেড়াচ্ছে, কারুর হাতে গিয়ে কোনো পাখি কিন্তু বসেনি। অরিত্রর বাবার হাতে গিয়ে পাখিটা কেমন সুন্দর বসেছে, মুখে আবার একটা ভুট্টার দানা আছে, সেটা হাতের পরে রেখে খাচ্ছে। এই পাখিটিকে দেখে আর একটি পাখিও কেমন চলে এসেছে, এ আবার অরিত্রর হাতের উপরে বসছে। পাখিটির পায়ে নখ আছে তো সেই নখে অরিত্রর হাতে লাগছে, অরিত্র পাখিটিকে উড়িয়ে দিচ্ছে, আবার সেই পাখিটা অরিত্রর হাতে এসে বসছে। ভিতরে যারা গার্ড আছে তারা খানিকক্ষণ পরে এসে সমানে বলছে পাখিদের ধরবেন না, আর হাত থেকে বারবার করে উড়িয়ে দিচ্ছে। কিন্তু বলুন, আমরা কি পাখিগুলো ধরছি? পাখিগুলো তো উড়ে এসে নিজেরাই ধরা দিচ্ছে। এখানে আমাদের কি করার আছে বলুন? গার্ডগুলি যখন বারবার এক কথা বলছিল তখন আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে চলে যাই, তা না হলে পাখিগুলি বারবার করে আসছে হাতের উপরে বসার জন্য। এই পাখি এসে বসার অভিজ্ঞতাটা কিন্তু দুর্দান্ত ছিল। এরকম অভিজ্ঞতা এর আগে আমাদের কখনো হয়নি। তখন ওখান থেকে আমরা বেরিয়ে চলে যাই দেবকা বিচে। দামানে যে কটি বিচ আছে তার মধ্যে এই দেবকা বিচটি সব থেকে ভালো। তবে জানেন তো, এখানকার একটি বিচও স্নান করার উপযুক্ত না। জল প্রচণ্ডভাবে কালো, আর এখানকার বালিগুলিও না কেমন যেন কালো কালো মতন। এখানে অরিত্র কোয়াড বাইক চালায়, যতই রাইডস করুক না কেন। সমুদ্র সৈকতে এসে একটু সমুদ্রের জল নিয়ে খেলা করতে না পারলে, স্নান না করতে পারলে ভালো লাগে বলুন? আমরা এখন এসেছি নানি দামান বিচে। এখানে বসে আমরা নানা রকমের চাট, ভেলপুরি, সেউপুরি উপভোগ করি। সমুদ্রের পাড়ে বসে এই খাবারগুলি খেতে কিন্তু বেশ ভালো লাগছিল। নানি দামান বিচে খুব বেশি একটা ঢেউ নেই, লোকজনও সেরকম একটা নেই, খুব কম। ওখানে কিছুক্ষণ বসে থেকে চলে এলাম বোম জেসাস গির্জাতে। এই গির্জাটি প্রায় 400 বছর পুরনো একটি গির্জা, এখনো বেশ ভালো অবস্থাতেই আছে। এখানে এখনো পর্যন্ত প্রতিদিন নিয়ম করে 2 বেলা প্রেয়ার করা হয়। দামান ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল। এটি দাদরা ও নগর হাভেলির সাথে মিলিত হয়ে দামান ও দিউ নামে পরিচিত। দামান শহরটি আরব সাগরের তীরে অবস্থিত। দামানে দীর্ঘদিন পর্তুগিজ উপনিবেশ ছিল। 1559 সালে পর্তুগিজরা এটি দখল করে, আর 1961 সাল পর্যন্ত এখানে তাদের শাসন ছিল। 1961 সালে ভারত সরকার অপারেশন বিজয় চালিয়ে দামান আর দিউকে ভারতের অন্তর্ভুক্ত করে। 2020 সালে দাদরা ও নগর হাভেলির সঙ্গে একীভূত হয়ে এটি ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলে অন্তর্ভুক্ত হয়। দামানকে 2টি ভাগে বিভক্ত করা হয়েছে। নানি দামান, যেখানে বড় এলাকা ও আধুনিক পরিকাঠামো রয়েছে, আর মোটি দামান, যেখানে পুরাতন দুর্গ, ঐতিহ্যবাহী এলাকা এবং প্রশাসনিক ভবন রয়েছে। আমরা এখন রয়েছি মোটি দামান দুর্গে। এই দুর্গটি পর্তুগিজ স্থাপত্যের দারুণ উদাহরণ। ঘরবাড়িগুলো কি সুন্দর রং বেরঙের, দেখতে কি ভালো লাগছে, তাই না? আমরা এখন যেখানে এসেছি এটা একটি লেক। লেকটা দেখতে কি সুন্দর, তাই না? জলটা খুব পরিষ্কার, প্রচুর মাছ আর কচ্ছপও ছিল। জলটা এতটাই পরিষ্কার, চারদিকের গাছের প্রতিবিম্ব এত সুন্দর করে ফুটে উঠেছে জলের মধ্যে, দেখতে অপূর্ব লাগছে। একটি দ্বীপ মতন দেখুন, চারিদিকে জল আর মাঝখানটা একটুখানি স্থল। তার ঠিক মাঝখানে আছে একটা রেস্টুরেন্ট, আর চারদিকে কেমন সুন্দর নারকেল গাছ হয়েছে, খুব ভালো লাগছে জায়গাটা। কিন্তু লেকের চারিদিকটা ঘুরে আমরা চলে যাই জাম্পোর বিচে। জাম্পোর বিচটি খুব নিলিবিলি ছিল, এতটাই নিলিবিলি ছিল যে বেশি সময় ভালো লাগছিল না। সমুদ্রের পাড়ের বালিগুলো দেখছেন, মনে হচ্ছে না কেউ কয়লার গুঁড়ো ছড়িয়ে রেখেছে। বালি যে এরকম কালো হয় এর আগে আমি কখনো দেখিনি। এই বালি কালো বলেই হয়তো জলের রং এত কালো। সমুদ্রে স্নান করা না গেলে কি হবে, দূর থেকে সমুদ্র দেখতে বেশ ভালোই লাগছিল। ওখানে সমুদ্রের পাশের একটি দোকানে এগরোল পেলাম। আমরা এত বছর গুজরাটে এসেছি, এই প্রথম কোনো দোকানে আমরা এগরোল পেলাম। বাড়িতে তো মাঝে মাঝেই বানানো হয়, কিন্তু দোকানে তো পাওয়া যায় না। ভাবিনি দামানে এসে এগরোল পাবো। এগরোলটা খেতে বেশ ভালোই লাগছিল। এগরোল খেয়ে আমরা চলে যাই দেবকা বিচে। একদম প্রথমে যে বিচটা এসেছিলাম আমরা সেই বিচটায় আবার চলে এসেছি।
যে কটা বীজ ঘুরেছি তার মধ্যে এই বীজটাই সব থেকে ভালো লেগেছে, তাই ঘুরে ফিরে লাস্ট সময়ে এই বীজটাতেই ফিরে এলাম। দেবকা বিচে এসে অরিত্র আর অরিত্রর বাবা ঘোড়ায় চড়ে। আমি উঠিনি, আমি ভীষণ ভয় পাই। দেখুন ওরা দুজনে কি সুন্দর চড়ছে, একটুও ভয় পাচ্ছে না। প্রথমে ভাবছিলাম অরিত্র হয়তো একটু ভয় পাবে, কিন্তু ও ভয় পাচ্ছিল না। ওর বাবার সাথে দিব্যি চড়ে বেড়াচ্ছে ঘোড়ার পিঠে। আর কিছু সময় পরেই সূর্যাস্ত হয়ে যাবে। চারিদিকটা কি সুন্দর মনোরম লাগছে দেখুন, সূর্য ওঠার সময় আর সূর্য অস্ত যাওয়ার সময় চারিদিকটা এত সুন্দর স্নিগ্ধ লাগে। ওই যে ওরা আসছে। ঘোড়া চড়ে এত ভালো লেগেছে যে ওরা আরও একবার ঘোড়া চড়বে। আর আমি এত বেশি ভয় পাই যে কাছেই যেতে পারছি না, একটা ফটোও তুলতে পারছি না। পড়ন্ত সূর্যের আলোটা সমুদ্রের জলে পড়াতে কি অদ্ভুত সুন্দর লাগছে, চারিদিকটা পুরো সোনালি হয়ে গেছে। এবার আবার একটু সমুদ্রের কাছে যাব। সকালে এই জায়গাগুলিতেও জল ছিল, এখন ভাটা হওয়ার জন্য কত দূরে জল চলে গেছে দেখুন। সূর্যদেবও কি অদ্ভুত একটা সোনালি রং ছড়াচ্ছে চারিদিকে। মনে হচ্ছে এখনই একটা খাতা নিয়ে রং তুলি নিয়ে আঁকতে বসে যাই। একেই বলে প্রকৃতির সৌন্দর্য, তাই তো বারবার করে মানুষ ছুটে আসে এই প্রকৃতির কাছে। ভারী অদ্ভুত সুন্দর কাটলো আজকে একটি দিন। সূর্যাস্ত দেখে চলে গেলাম ভাপি স্টেশনে। যে স্টেশনে নেমে আমরা দামানে এসেছিলাম, এখান থেকেই আমরা বরোদা যাওয়ার ট্রেন ধরবো। ট্রেনে উঠে অরিত্রর বাবা একটু শুয়ে পড়েছে। সারাদিনই তো ঘোরাফেরা, হয়তো একটু ক্লান্ত হয়ে পড়েছে, তাই একটু রেস্ট নিয়ে নিচ্ছে। বরোদায় পৌঁছাতে তো আর বেশিক্ষণ সময় লাগবে না, এই 2.5 থেকে 3 ঘন্টার মতো। বরোদাতে এসে স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি। অরিত্রর বাবা গেছে গ্যারেজ থেকে স্কুটি আনতে, আসলেই ব্যাস বাড়ি চলে যাওয়া। ট্রেনে রাতের ডিনার হয়ে গেছে, ঘরে গিয়ে চেঞ্জ করে ফ্রেশ হয়ে ব্যাস শুয়ে পড়বো। আজ এই পর্যন্তই। আজ তাহলে সকলের সুস্থতা কামনা করে আমার ব্লগটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগে। যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে একটি লাইকও করে দেবেন। আর আমার ব্লগটি কেমন লাগলো সেটি কমেন্ট করে আমাকে জানাবেন।